শেখ হাসিনার মামলায় রায় কাল। ট্রাইব্যুনাল এলাকায় ৩ স্তরের নিরাপত্তা, সাজা কার্যকর, ইন্টারপোলে গ্রেফতারের আবেদন বলছে প্রসিকিউশন। যে কোনো মূল্যে হাসিনার মামলার রায় কার্যকর হবে, বরিশালের স্বরাষ্ট্র উপদেষ্টা। বিশৃঙ্খলা ঠেকাতে প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। একটি গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত, অভিযোগ বিএনপির। ভোট সুষ্ঠু না হলে দায় সরকারের, বলছে জামায়াত। এবং নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে কমিশন, জানালেন সিএসসি। ভোটার উপস্থিতি ও নিরাপত্তায় অংশীজনদের সহযোগিতা কামনা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছে আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ মামলায় হাসিনা কামাল গংয়ের বিরুদ্ধে রায় ঘোষণাকাল। সাজার ক্ষেত্রে নারী হিসেবে শেখ হাসিনা কোনো অনুকম্পা পাবেন না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। দোষীদের সম্পদ বাজেয়াপ্ত করে জুলাই যোদ্ধা ও তাদের পরিবারকে দিতে প্রসিকিউশন আবেদন করবে বলেও জানান তিনি। এদিকে হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে মামলার রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করা হবে বলেও জানান তামিম। মেজবা রহমানের রিপোর্ট। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত ট্রাইব্যুনালে জুলাই আন্দোলনের সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় প্রথম মামলাটি হয় শেখ হাসিনার বিরুদ্ধে, যার রায় ঘোষণা হবে সোমবার। বাংলাদেশের ইতিহাসে ফাঁসির সাজা হলেও কোনো নারী মৃত্যুদণ্ড কার্যকর হয়নি। সে বিবেচনায় শেখ হাসিনার কোনো অনুকম্প পাওয়ার সুযোগ নেই বলে সাব জানালেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। রায় প্রদানের ক্ষেত্রে নারীকে আমাদের সাধারণ আইনেও কোনো আলাদা প্রিভিলেজ দেওয়া হয় নাই, আর আমাদের এই আইনেও কোনো আলাদা প্রিভিলেজ নেই। অর্থাৎ রায় প্রদানের ক্ষেত্রে আসামি নারী হোক পুরুষ হোক, তিনি তার অবস্থানে থেকে কি অপরাধ করেছেন সেই অপরাধের গ্র্যাভিটি বিবেচনা করে শাস্তি প্রদান করা হবে, বা মামলা প্রমাণ না হলে খালাস প্রদান করা হবে। কালকে যদি রায় হয় এবং রায়ে যদি ট্রাইব্যুনাল ওনার বিরুদ্ধে শাস্তি প্রদান করেন, তাহলে আমরা আরেকটি কনভিকশন ওয়ারেন্টের আবেদন ইন্টারপোলে আবার পাঠাবো তার বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য। তিনি জানান, হাসিনা কামালের বিরুদ্ধে আনা 5টি অভিযোগই প্রমাণিত হয়েছে, বিধায় রায়ে মৃত্যুদণ্ড প্রত্যাশা করছেন তারা। 14 জুলাই 2024 সালে গণভবনে অনুষ্ঠিত একটা সংবাদ সম্মেলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনরত ছাত্র জনতাকে রাজাকার বলে সম্বোধন করে। আন্দোলনরত ছাত্র জনতার উপরে মারণাস্ত্র অর্থাৎ লেথাল ওয়েপন ব্যবহার করার নির্দেশ দিয়েছে। তৃতীয় অভিযোগটা ছিল রংপুরে আবু সাইদকে হত্যা। চতুর্থ অভিযোগটা ছিল চাংখারপুলে শহীদ আনাস, ইয়াকুব সহ 6 জনকে হত্যা। পঞ্চম অভিযোগ ছিল আশুলিয়াতে 6 জনকে হত্যার পরে তাদের লাশ পুড়িয়ে দেওয়া। প্রসিকিউশন অবশ্যই মনে করে যে এই 5টি অভিযোগে আমরা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছি। এদিকে আগামীকাল রায়কে কেন্দ্র করে একদিন আগে থেকে কয়েক স্তরের নিরাপত্তা বাড়ানো হয়েছে ট্রাইব্যুনাল এলাকায়। মেজবা রহমান, মোহনা সংবাদ, ঢাকা। দর্শক, মাদারীপুরে শেখ হাসিনার রায় ঘিরে সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুর রহমান। আরিফুর, মাদারীপুরে এই মুহূর্তে নিরাপত্তা ব্যবস্থা আপনি কেমন দেখছেন? এই বিষয়ে কি তথ্য আপনার কাছে আছে? আপনি আমাদের বিস্তারিত জানাবেন। শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে সারা বাংলাদেশে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেই ক্ষেত্রে ঢাকা সহ ঢাকার বাইরে 3টি জেলা মাদারীপুর, ফরিদপুর এবং গোপালগঞ্জ জেলায় কিন্তু অতিরিক্ত বিজেপি মোতায়েন করা হয়েছে। সেই বিজেপি মোতায়েন করার কারণে কিন্তু এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগে যেমনটা ছিল তার থেকে কিন্তু আরো ভালো হয়েছে। আমি একটা কিছু জানিয়ে রাখতে চাই যে আজকে যে লকডাউন ছিল সেই লকডাউনে মাদারীপুর ঢাকা বরিশাল মহাসড়কের দুর্ঘটনা নামক স্থানে সেখানে কিন্তু সকালবেলা 6:30 থেকে 9:30 পর্যন্ত যে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা কিন্তু গাছের গুড়ি ফেলে, প্রায় 15 থেকে 20টি গাছের গুড়ি ফেলে তারা কিন্তু সেই রাস্তা বন্ধ করে রাখে। এতে কিন্তু যানবাহন চলাচল কিন্তু বন্ধ থাকে এবং যাত্রীরা কিন্তু ভোগান্তিতে পড়ে। পরবর্তীতে কিন্তু যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ, সেনাবাহিনী, বিজিবি তারা কিন্তু অক্লান্ত এবং ফায়ার সার্ভিস লোকজনরা পরিশ্রম করে তারা কিন্তু এবং বিএনপি লোকজনকে নিয়ে তারা কিন্তু গাছের গুড়ি কেটে রাস্তা নিয়ন্ত্রণে নিয়ে আসে।
এবং আমি কথা বলছি মাদারীপুরে পুলিশ সুপার নাইব পরিষদ থেকে আমাদেরকে বলেছেন সেভাবে আন্তর্জাতিক সংস্থার আগে তাদের সাথে মিলে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো যথেষ্ট ভালো আছে। কোনো অপ্রীতিকর কোনো ঘটনা পাওয়া যায়নি এবং অপ্রীতিকর কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নিবে। এবং আমি আরো একটা যারা জানিয়ে রেখেছি, মাদারীপুর জেলার যে গুরুত্বপূর্ণ যে স্থানগুলো আছে সেখানে কিন্তু অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সেখানে কিন্তু টহলদার জোরদার করা হয়েছে। এই ছিল মাদারীপুর থেকে সর্বোচ্চ খবর। আরিফুর, আপনাকে ধন্যবাদ। হাসিনা কামালের বিরুদ্ধে ট্রাইব্যুনালের আগামীকালের রায় যে কোনো মূল্যে কার্যকর করা হবে বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এই রায় ঘিরে সম্ভাব্য বিশৃঙ্খলা ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলেও জানান তিনি। দুপুরে বরিশাল পুলিশ লাইন্সে আইন শৃঙ্খলা বাহিনী সহ মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসব মুখর করতে মাঠ প্রশাসন সব ধরনের প্রস্তুতি নিয়েছে বলেও জানান তিনি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে খুবই ভালো আমি বলবো না, খুবই খারাপ আমি বলবো না, এটা সন্তোষজনক। এখন যে পরিস্থিতিটা সেটা সন্তোষজনক। প্রশাসনের কাছে হলো ইলেকশনটা যেন ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসব মুখর হয়, এটা যেন তাদের প্রস্তুতি গ্রহণ করা। তারা অলরেডি মাঠ প্রশাসন কিন্তু এই ব্যাপারে প্রস্তুতি নিচ্ছে এবং নিচ্ছে, এই দুটোটাই তারা করে যাচ্ছে। এবং আমি আশা করব যে এই ইলেকশনটা খুব ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসব মুখর হবে। ট্রাইব্যুনাল কি রায় দেয় তা আমরা তো জানি না, বাট রায় যাই দেয় এটা কার্যকরী হবে। একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে নির্বাচন বানচালের মাধ্যমে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র করছে অভিযোগ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাদের এই চক্রান্ত রুখে দিতে নির্বাচন প্রক্রিয়া সমর্থন জানাতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল। আরো জানাচ্ছেন হুমায়ুন কবির। সেই সম্মেলনে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকীর আলোচনায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতারা। এই সময় ভাসানীর বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে একটি গোষ্ঠী নির্বাচন বানচালের অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেন বক্তারা। যিনি নিজেকে নিয়ে কখনো চিন্তা করেননি, অর্থের চিন্তা তিনি কখনো করতেন না, তিনি লঙ্গি পরে পায়ে হেঁটে তিনি সংগ্রাম করতেন। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকেও যেমন আমরা শ্রদ্ধা জানাতে পারবো, ঠিক একইভাবে দুর্বৃত্তায়নের এই রাজনীতি থেকে বাংলাদেশকে মুক্ত করতে পারবো। জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে ওই নির্বাচন অংশগ্রহণ করে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে হবে। বাংলাদেশ স্বাধীনতা পর্যন্ত এবং স্বাধীনতার পরবর্তী এই দুটো পর্বেই যদি আমরা বিচরণ করি, কোন পর্বেই মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে বাদ দিয়ে এই অঞ্চলের ইতিহাস রচিত হতে পারে না। মৌলানা ভাসানীর প্রতি শ্রদ্ধা জানানো, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা জানানো, মৌলানা ভাসানীর প্রতি শ্রদ্ধা জানানো, আমাদের রাজনীতির প্রতি শ্রদ্ধা জানানো। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, ভাসানী সারা জীবন মানুষের অধিকার আদায়ে সংগ্রাম করেছেন। যে একটা মানুষ কিভাবে তার সমস্ত জীবনটাকে রাজনীতির জন্য, মানুষের জন্য, সাধারণ মানুষের কল্যাণের জন্য, তিনি বলতেন যে এই দেশে সাধারণ কামার কুমার, কৃষক, শ্রমিক, মেহনত মানুষের উন্নয়ন ছাড়া কোনো উন্নয়ন হতে পারে না। হতাশা ও অনিশ্চয়তা থেকে উত্তরণে নির্বাচনের কোনো বিকল্প নেই বলেও দাবি করেন তিনি। এখানে কিছু গোষ্ঠী, কিছু মহল আজকে পরিকল্পিতভাবে এই বাংলাদেশে একটা অনিশ্চয়তা সৃষ্টি করতে চায় এবং তারা বিভিন্ন রকম দাবি তুলে নির্বাচনকে ব্যাহত বা বন্ধ বিলম্বিত করতে চায়। এই দেশের মানুষের এখন সবচেয়ে বড় প্রয়োজন যেটা, তারা হচ্ছে একটা নির্বাচিত সরকার যার পিছনে জনগণ থাকবে। শেখ হাসিনার মামলার রায় ঘিরে মানুষ আতঙ্কগ্রস্ত বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। অনিশ্চয়তা, একটা আতঙ্ক সারা দেশে বিরাজ করছে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি না হওয়া পর্যন্ত রাজপথে কর্মসূচি চলবে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। প্রশাসনে দলীয় পক্ষপাত চলছে অভিযোগ করে নির্বাচন অবাধ, সুষ্ঠু না হলে সে দায় সরকারেরও বলে মন্তব্য করেন তিনি। সকালে রাজধানীর মগবাজারের দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জামায়াতের সেক্রেটারি। এ সময় ৩ জন উপদেষ্টার নিয়োগ ও গণভোট প্রক্রিয়ায় নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে বলেও অভিযোগ করেন গোলাম পরওয়ার। অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য আমাদের ৮ দলের যে আন্দোলন ছিল, জনগণের যে আকাঙ্ক্ষা ছিল,
সেই আকাঙ্ক্ষার আংশিক পূর্ণ হয়েছে। আমরা তো নির্বাচন সুষ্ঠু করার জন্যই আন্দোলনের মাঠে আছি। আমাদের লেভেল প্লেইং ফিল্ডের দাবি পূরণ হয়নি, ফ্যাসিবাদের দোসরদের সকলের বিচারের কাঠগড়ায় আনার দাবি এখনো পূরণ হয়নি, প্রশাসনিক রদবদলের যে দলীয় পক্ষপাতমূলক কাজ চলছে সেটার দাবি এখনো পূরণ হয়নি। আচরণবিধি মেনে চললে অবাধ সুষ্ঠু নির্বাচনের পথ তৈরি হয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে নির্বাচন ভবনের রাজনৈতিক দলের সঙ্গে দ্বিতীয় দিনের সংলাপের শুরুতে তিনি কথা বলেন। এই সংলাপে গণফ্রন্ট, গণফোরাম, বিজেপি সহ ৬টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। এ সময় লেভেল প্লেইং ফিল্ড তৈরিতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর উল্লেখ করে সুষ্ঠু নির্বাচনে অংশীজনদের সহযোগিতা চান সিএসি। বেলা ২টা থেকে ৪টা পর্যন্ত আরও ৬ রাজনৈতিক দলের সঙ্গে মত বিনিময় করবে এসি। সামনে যে নির্বাচনটা আমরা যাতে একটা সুন্দর গ্রহণযোগ্য পরিবেশে যাতে একটা নির্বাচনটা অর্গানাইজ করতে পারি, এটা আপনাদের সহযোগিতা চাওয়া আমাদের মূল উদ্দেশ্য। যে কারণ আমরা সবাই মিলে তো করতে হবে, আমরা ইলেকশন কমিশন একার পক্ষে এই কাজটা আঞ্জাম দেওয়া সম্ভব না। বিশেষ করে আপনারা যারা রাজনৈতিক নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ আছেন, যাদের প্রভাব সরাসরি ভোটারদের উপরে আছে, যারা একদম সরাসরি ভোটারদেরকে প্রভাবিত করতে পারেন, তা আপনারা জাতীয় নেতৃবৃন্দ, আপনাদের এই জন্য কোঅপারেশন এখানে খুবই দরকার হবে। একদম ভোটারদেরকে কেন্দ্রে নিয়ে আসা, একটা সেফ এনভায়রনমেন্ট যাতে আমরা ক্রিয়েট করতে পারি, সেই ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করা। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় নিষ্ঠা, একাগ্রতা এবং পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে সেনা সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাবাহিনীকে যোগ্য হিসেবে গড়ে তুলতে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেন তিনি। সকালে গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে অর্ডিন্যান্স সেন্টার অ্যান্ড স্কুলে আর্মি অর্ডিন্যান্স কোরের ৪৫তম বার্ষিক অধিনায়ক সম্মেলনে এসব কথা বলেন সেনাপ্রধান। এ সময় আর্মি অর্ডিন্যান্স কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশ মাতৃকার সেবায় অবদানের কথা উল্লেখ করেন তিনি। দেশে এখন দারিদ্র্যের হার প্রায় ২৮%। এর সংখ্যানুপাতে প্রায় ৪ কোটি মানুষ বহুমাত্রিক দারিদ্র্যের শিকার। এছাড়াও আরও ১৮% মানুষ যে কোনো সময় দারিদ্র্য তালিকার ঝুঁকিতে। অর্থনৈতিক কর্মকাণ্ডের স্থবিরতা, কর্মসংস্থানের ধীরগতি এবং মূল্যস্ফীতির সঙ্গে মজুরির পার্থক্য সংকট উস্কে দিচ্ছে বলে মনে করছেন রাষ্ট্রবিজ্ঞানীরা। পরিস্থিতি সামাল দিতে কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে নিম্নআয়ের মানুষের দক্ষ করার পরামর্শ দেন তারা। উষা ফেরদৌসের ২ পর্বের প্রতিবেদনের শেষ পর্ব আজ। ক্যামেরা ছিলেন শিহাবুদ্দিন। কষ্ট না, কষ্ট ছাড়া কি আর সারাদিন মানে ২০০ টাকার কাম হতারি না। উচ্চ মূল্যস্ফীতি, অর্থনৈতিক কর্মকাণ্ডের স্থবিরতা ও কর্মহীনতা সহ নানা কারণে দেশে দিন দিনই বাড়ছে দারিদ্র্য। বিশ্ব ব্যাংকের বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেটের এক প্রতিবেদনে বলা হয় ২০২৫ সালে দেশে ৩০ লাখ মানুষ অতি দারিদ্র্যের কবলে পড়তে পারে। অর্থনৈতিক কর্মকাণ্ডে ধীরগতি এবং শ্রমবাজার সংকুচিত হয়ে আসায় বিশ্ব ব্যাংক দারিদ্র্য পরিস্থিতির অবনতির এমন আশঙ্কা করছে। বড় লোক তো গরিবের ঘরে পাড়া দিয়ে আরো বড় লোক হইতেছে, এনে তো মনে করেন গরিবের দিকে আর কেউ চায় না। অর্থনৈতিক কার্যক্রমে ধীরগতির কারণে পিছিয়ে পড়া মানুষেরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সমাজে দরিদ্র মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় বৈষম্য দিন দিন বাড়ছে। ১০০ বার উঠতে হয়, ১০০ বার ওইখানে নিয়ে ফালাইতে হয়, তারপরে ১ কেজি চাইলের দাম হয় না। ৩০০ টাকা বলাবান ওখানে খায় কি খাওয়ায় কি, এই যে ৩০০ টাকা কাম করে যে বাসায় যেতেছে। আস্তে আস্তে কাজ কিনা উঠে আসে, তাহলে সাধারণ মানুষরা কিভাবে চলবে, কিভাবে খাবে? গত ৫ দশকে দেশে দারিদ্র্য হ্রাসে বড় সাফল্য থাকলেও ধনী গরিবের বৈষম্য আরো প্রকট হয়েছে। বিবিএসির হিসেবে ১৯৭৩ থেকে ৭৪ সালে দেশের সবচেয়ে ধনী ১০% মানুষের হাতেই ছিল মোট আয়ের ২৮%। বিপরীতে সবচেয়ে গরিব ১০%-এর হাতে ছিল মাত্র ৩.৫% মতো আয়। সবশেষ ২০২২ সালের পরিসংখ্যানে এই হিসেব দাঁড়ায় ধনী ১০%-এর আয় ৪১% এবং গরিব 10%-এর আয় মাত্র ১.৩১%। কাজ কাম হয়, সংসার চলে, আর এরপরে মনে করেন বসে থাকলেন ধরে মনে করেন যে ঋণ দাঁড়ি করি
খাওয়ানি হয় এখন চলা তো কষ্ট এখানকার এটা করার কি আছে। বিশ্ব ব্যাংক, পিপিআরসি, সানেম সহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের হিসাবে 2022 সালের পর দারিদ্র্য বেড়েছে। এছাড়া দেশের অন্তত 10 কোটি মানুষ দারিদ্র্য ঝুঁকিতে রয়েছে বলে জানালেন এই রাষ্ট্রবিজ্ঞানী। 8 ঘন্টা কাজ করে যতটুকু আর্ন করতাম আগে, এখন তার চেয়ে আমার রিয়েল ইনকাম কমে গেছে। শিক্ষিত শ্রেণীর বেকারটাও কিন্তু অনেক বেড়ে গেছে, যারা গ্রাজুয়েশন করে বসে আছে, কোনো চাকরি নাই। আগে একটা লার্জ নাম্বার অফ পিপল বিদেশে যেত কাজের জন্য, কিন্তু সেই জায়গাটাও আমাদের সংকুচিত হয়ে আসছে। আমাদের চাকরি অর্জনের চেয়ে বড় বেশি মানে আমাদের নিজেদের এন্টারপ্রেনারশিপের দিকে ঝোঁকা। খাদ্য ও খাদ্য বহির্ভূত পণ্য ও সেবা কেনার জন্য একজন মানুষের প্রতি মাসে গড়ে ৩,৮২২ টাকা খরচ করার সামর্থ্য না থাকলে তাকে দারিদ্র্য সীমার নিচে ধরা হয়। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। দেশে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে 5 জনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন 1139 জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে 1139 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বরিশাল বিভাগে 181 জন, চট্টগ্রাম বিভাগে 141 জন, ঢাকা বিভাগে 546 জন, খুলনা বিভাগে 119 জন, ময়মনসিংহ বিভাগে 96 জন, রাজশাহী বিভাগে 46 জন, রংপুর বিভাগে 9 জন এবং সিলেট বিভাগে 1 জন নতুন রোগী ভর্তি হয়েছেন। জুলাই সনদ বাস্তবায়ন সংক্রান্ত আদেশ সংশোধনের দাবি জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। সকালে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, জুলাই সনদকে ঝুঁকিতে ফেলার সুযোগ নেই। রাজনৈতিক দলগুলোর মধ্যে যেসব বিষয়ে দ্বিমত আছে তা নিরসনের পরে এটি গণভোটে যাওয়া উচিত বলেও মত দেন সাইফুল হক। ভোটাররা যদি কোনো প্রশ্নে তারা যদি দ্বিমত থাকে, 4টা প্রশ্নের মধ্যে 2টো প্রশ্নে তাদের যদি দ্বিমত থাকে বা একটা প্রশ্ন যদি দ্বিমত থাকে, তাহলে কিভাবে তার মতামতটা ব্যক্ত হবে। সেজন্য আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে সুনির্দিষ্টভাবে প্রস্তাব করেছি, জুলাই সনদকে নিয়ে এরকম ঝুঁকির মধ্যে যাওয়ার কোনো সুযোগ নেই এবং গণভোটে এরকম একটা না সূচক জায়গায় যেতে পারে এরকম কোনো স্কোপ, এরকম কোনো সুযোগ আমাদের উত্থাপনের জন্য যেসব ব্যাপারে স্পষ্টতই দলগুলোর মধ্যে দ্বিমত আছে, এরকম বিষয়গুলো উত্থাপন করাটা যথাযথ হবে না। পাবনায় ইচ্ছামতি নদীর সরকারি মাটি হরিলুটের মহা উৎসবে মেতে উঠেছে স্থানীয় প্রভাবশালীরা। প্রকাশ্যে দিবালোকে এমন কর্মকাণ্ড ঘটলেও প্রশাসনের নীরবতায় ক্ষুব্ধ স্থানীয়রা। অভিযুক্তদের কেউ কেউ বলছে নিয়ম মেনেই নেওয়া হচ্ছে মাটি। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। ইকবাল হোসেনের প্রতিবেদনে জানাচ্ছেন মাহমুদ আক্তার। পাবনায় চলছে রাজস্ব ফাঁকি দিয়ে রাষ্ট্রীয় সম্পদ হরিলুটের মহোৎসব। জেলার বিভিন্ন এলাকায় ইছামতি নদীর সরকারি মাটি কেটে অবৈধভাবে বিক্রি করা হচ্ছে প্রকাশ্যে। এতে সরকার হারাচ্ছে কোটি টাকার রাজস্ব। ড্রাম ট্রাকের মাধ্যমে সরকারি মাটি কেটে বিক্রি করা হলেও নেওয়া হচ্ছে না কোনো ব্যবস্থা বলে দাবি স্থানীয়দের। লোকজন মিলে সবাই মিলে বাধা দিয়েছিলাম। বাধা দেওয়ার পর মনে করেন কি আমার ওইখানে জমি আছে, ওই জমির মাটি আমি নিতে দেব না। মাটি লিখতে তো আরেক দোকানে আমি ডরজানি দিয়ে ক্যানাল দিয়ে কয়েকজন আছে। মাটি বিক্রি হচ্ছে, এদিক দিয়ে গাড়ি যায়, মনে করেন যে অতিরিক্ত গাড়ি আসা করে 8টা 9টা 10টা 11টা দাম টাক সারা রাত্রি চলাফেরা করে। রাস্তা ব্লক করে থইছে। আমরা লক্ষ্মীপুর বাজারে অল টাইম মানে দিনের ভিতর 5 পাক 6 পাক আমরা গাড়ি নিয়ে যাই, আমরা যাইতে পারিনি। মসজিদ মাদ্রাসায় বিনামূল্যে মাটি দেওয়ার নামে স্থানীয় প্রভাবশালী ও ঠিকাদার চক্র জড়িত বলেও দাবি এলাকাবাসীর। মসজিদ মাদ্রাসার কথা নিয়ে যাচ্ছে, সেই মাটি এখানে বিক্রি হয়ে যাচ্ছে, এই জন্য আমরা ধরেছি। মসজিদ মাদ্রাসার নামে হনে 1 টাক যদি ফেলায় আর 10 টাকি ফেলাচ্ছে, ডানি বাঁয়ে বেচতেছে। এই তো অরাজকতা শুরু আছে। খননকৃত মাটি যাচাই বাছাই করে 2 ভাবে বন্টন করা হয় জানিয়ে জেলা পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী বললেন, সরকারি মাটি কেটে বিক্রি করার অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থমূলক কাজের জন্য যে আমরা এটা দিয়েছি সেই কাজেই এটা ব্যবহৃত হবে। অন্য জায়গায় কেউ যদি এটা নিতে চায় এবং এটা যদি সেকেন্ড টাইম ডিভিটেশন হয়, তাহলে আমরা এটা হয়তো তার ইয়েটাই আমরা ক্যান্সেল করে দেবো আর কি। ওই আমাদের যে জেলা পানি ব্যবস্থাপনা কমিটি আছে, সেই কমিটি আবার পুনরায় মাইনস করে এটা তাকে দেওয়ার যে অনুমতিপত্র আছে সেই অনুমোদনটাই আমরা বাতিল করে দেবো। অবৈধভাবে মাটি কেটে বিক্রি করা বন্ধে এখনই ব্যবস্থা না নিলে নদীর গতি প্রকৃতি হারানোর শঙ্কা স্থানীয়দের। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। এবার আন্তর্জাতিক সংবাদ।
ভেনেজুয়েলায় সামরিক অভিযান চূড়ান্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, নার্কো টেররিস্টদের দমনে নতুন সামরিক মিশন অপারেশন সাদার্ন স্পিয়ার যুক্তরাষ্ট্র শুরু করতে যাচ্ছে। এরই মধ্যে 1 ডজন যুদ্ধজাহাজ এবং প্রায় 15,000 সৈন্য মোতায়েন করা হয়েছে। বিস্তারিত ঐশী আলমের ডেস্ক রিপোর্টে। ভেনেজুয়েলায় সামরিক অভিযান নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন। তবে কি ধরনের পদক্ষেপ নেওয়া হবে তা প্রকাশে অস্বীকৃতি জানান তিনি। ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের মাদক বিরোধী অভিযানে ভালো অগ্রগতি হয়েছে, তবে প্রতিবেশী দেশ মেক্সিকো এবং কলম্বিয়ার পরিস্থিতি এখনও উদ্বেগের পর্যায়ে রয়েছে। গেল 2 মাসে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী অন্তত 21টি নৌযানে হামলা চালিয়েছে। তবে এসব নৌযান সত্যিই মাদক পরিবহনে জড়িত ছিল কিনা তা প্রমাণ করতে পারেনি। এসব অভিযানে 80 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এ পরিস্থিতিতে ভেনেজুয়েলা দেশের বিভিন্ন অঞ্চলে সেনাবাহিনী বেসামরিক মিলিশিয়াদের মোতায়েন করছে। এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বৃহস্পতিবার ঘোষণা করেন যে যুক্তরাষ্ট্র নার্কো টেররিস্টদের দমন করতে নতুন সামরিক মিশন অপারেশন সাদার্ন স্পিয়ার শুরু করছে। এই সপ্তাহে শীর্ষ সামরিক কর্মকর্তারা হোয়াইট হাউসে বৈঠকে ট্রাম্পকে ভেনেজুয়েলায় সম্ভাব্য সামরিক অভিযানের বিষয়ে ব্রিফ করেছেন। এর মধ্যে স্থলভাগে হামলার বিষয়ও রয়েছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র অন্তত 1 ডজন যুদ্ধজাহাজ এবং প্রায় 15,000 সৈন্য মোতায়েন করেছে, যা অপারেশন সাদার্ন স্পিয়ারের অংশ। সব মিলিয়ে ভেনেজুয়েলাকে ঘিরে দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতিতে ট্রাম্পের সিদ্ধান্ত নতুন ভূরাজনৈতিক উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। ঐশী আলম, মোহনা সংবাদ। খেলার খবর, ক্রিকেট। ১৭তম টেস্ট খেলার মাইল ফলকের সামনে মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। 19 নভেম্বর মিরপুর স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে এই মাইল ফলকে স্পর্শ করবেন তিনি। মুশফিকের এই ঐতিহাসিক অর্জনকে স্মরণীয় করে রাখতে বর্ণাঢ্য আয়োজনের পরিকল্পনা সাজিয়েছে বিসিবি। খেলা শুরুর আগে মাঠে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানে মুশফিককে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেবে বিসিবি। তার হাতে তুলে দেয়া হবে বিশেষভাবে ডিজাইন করা একটি ক্রেস্ট, যেখানে তার ১০০তম টেস্টের তারিখ ও পরিসংখ্যান খোদাই করা থাকবে। আগামী বছরের মার্চে মাঠে গড়াবে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-20 টুর্নামেন্ট আইপিএল-এর 19তম আসর। আসন্ন আসরকে সামনে রেখে আগামী 16 ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত হবে খেলোয়াড়দের মিনি নিলাম। এই নিলামে ফ্র্যাঞ্চাইজিগুলোর রিটেইনড ও রিলিজড ক্রিকেটারদের তালিকা দেওয়ার শেষ দিন। এ সময়ের মধ্যে অনেক ক্রিকেটার নিজেদের দল থেকে ছাঁটাই হয়েছেন, আবার কয়েকজন খেলোয়াড় ট্রেডিংয়ের মাধ্যমে দলও বদল করেছেন। আইপিএলের 10টি দল সব মিলিয়ে এবারের মিনি নিলামের আগে 78 জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে। তার মধ্যে 70 জনের আপাতত কোনো দল নেই। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। শেখ হাসিনার মামলায় রায় কাল। ট্রাইব্যুনাল এলাকায় 3 স্তরের নিরাপত্তা, সাজা কার্যকর, ইন্টারপোলে গ্রেফতারের আবেদন বলছে প্রসিকিউশন। যে কোনো মূল্যে হাসিনার মামলার রায় কার্যকর হবে, বরিশালে স্বরাষ্ট্র উপদেষ্টা। বিশৃঙ্খলা ঠেকাতে প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। একটি গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত, অভিযোগ বিএনপির। ভোট সুষ্ঠু না হলে দায় সরকারের, বলছে জামায়াত। এবং নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে কমিশন, জানালেন সিএসসি। ভোটার উপস্থিতি ও নিরাপত্তায় অংশীজনদের সহযোগিতা কামনা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারে ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।